আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। নরস্টার ঝড়ে অচল উত্তর পূর্ব যুক্তরাষ্ট্র, সতর্কতায় ৫৯ মিলিয়ন মানুষ। ভালো আয় তবুও টান, বেতন আর খরচের ফাঁদে মার্কিন পরিবার। টিএসএ প্রিচেক চালু, গ্লোবাল এন্ট্রি স্থগিত, বিমান যাত্রীর জন্য যুক্তরাষ্ট্রে মিশ্র সংকেত। এবং কানাডিয়ানদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এখন কম বিশ্বাসযোগ্য, ট্রাম্প প্রশাসনকে দায়ী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক শীতকালীন ঝড় তাণ্ডব চালাচ্ছে। নরস্টারের প্রভাবে প্রায় ৫৯ মিলিয়ন মানুষ সতর্কতায়। নিউ ইয়র্ক সিটিতে ৯ বছর পর প্রথম ব্লিজার্ড সতর্কতা। রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত ভ্রমণ নিষিদ্ধ। স্কুল বন্ধ, ১৮ থেকে ২৪ ইঞ্চি তুষারপাত, উপকূলীয় বন্যার আশঙ্কা। নিউ জার্সি ও অন্যান্য অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিভ্রাট, প্রায় ৩,৯০০ ফ্লাইট বাতিল। বিশেষজ্ঞরা বলছেন এটি এক দশকের সবচেয়ে শক্তিশালী ঝড়। একটি ঐতিহাসিক শীতকালীন ঝড় এখন উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে। শক্তিশালী নর ইস্টার প্রভাবে প্রায় ৫৯ মিলিয়ন মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে। ভারী তুষারপাত, ঘন্টায় ৬৫ থেকে ৭০ মাইল বেগের দমকা হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কায় একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিউ ইয়র্ক সিটিতে। ৯ বছর পর প্রথমবার শহরটি ব্লিজার্ড সতর্কতার মুখে। রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মেয়র জোফরান মামদানি। সব স্কুল বন্ধ, সড়ক ও সেতু জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার করা যাবে না। শহরে ১৮ থেকে ২৪ ইঞ্চি, কোথাও কোথাও ২৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ডেলাওয়্যারেও জরুরি অবস্থা কার্যকর রয়েছে। বিমান চলাচলেও বড় ধাক্কা লেগেছে। প্রায় ৩,৯০০ ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট আওয়ার। হাজারো মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন, বিশেষ করে নিউ জার্সিতে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে ঘন্টায় ২ থেকে ৩ ইঞ্চি হারে তুষারপাত হতে পারে, ফলে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় এক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঝড়। পরিস্থিতি উন্নতি হতে পারে সোমবার গভীর রাতের পর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল জুড়ে ভয়াবহ শীতকালীন ঝড় তাণ্ডব চালাচ্ছে। ঝড়ের কারণে নিউ ইয়র্ক সিটিতে প্রায় এক দশক পর প্রথমবারের মতো ব্লিজার্ড সতর্কতা জারি করা হয়েছে। ক্যাথি হুকল ও ফিল মার্ফি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউ জার্সি, নিউ ইয়র্ক সিটি, কানেকটিকাট, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসে ব্লিজার্ড ওয়ার্নিং কার্যকর রয়েছে। বোস্টন ও মেইনের উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে বাতাসের গতি নিউ ইয়র্কে ঘন্টায় ৫৫ মাইল এবং বোস্টনে ৭৫ মাইল পর্যন্ত পৌঁছতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া আরও বেশি রেকর্ড হয়েছে। বহু এলাকায় ইতিমধ্যে ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউ ইয়র্ক সিটি ও বোস্টনে প্রায় ২০ ইঞ্চি, লং আইল্যান্ডে ২ ফুট এবং নিউ জার্সি ও ফিলাডেলফিয়ায় ১১ থেকে ১৫ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ঝড়ের কারণে ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নিউ জার্সিতে ১ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন। উপকূলীয় বন্যার আশঙ্কাও রয়েছে। কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভালো আয় করেও মাস শেষে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের বহু পরিবার এখন এই বাস্তবতায়। হাওয়াইতে টিকে থাকতে ঘন্টায় প্রায় $৬৯ দরকার। ক্যালিফোর্নিয়া ও ম্যাসাচুসেটসেও খরচ আকাশ ছোঁয়া, অথচ ফেডারেল ন্যূনতম মজুরি মাত্র $৭.২৫। আয় ব্যয়ের এই ফাঁকেই বাড়ছে চাপ। তাই খরচ কমানো, বাজেট ঠিক রাখা এবং সঞ্চয় শুরু করা এখন খুব জরুরি। যুক্তরাষ্ট্রে এখন অনেক পরিবারই বলছে ভালো আয় করলেও মাস শেষে টান পড়ে যায়। কারণ একটাই, বেতন আর জীবনযাত্রার খরচের মধ্যে বড় ফারাক।
সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে দেশের 25টি অঙ্গরাজ্যে 4 সদস্যের একটি পরিবারের ন্যূনতম চাহিদা মেটাতে ঘন্টায় গড়ে প্রায় $30 আয় প্রয়োজন, অর্থাৎ বছরে প্রায় $53,000। অথচ ফেডারেল ন্যূনতম মজুরি এখনও ঘন্টায় মাত্র $7.25, যা 2009 সালের পর আর বাড়েনি। ফলে অনেক পরিবারই আয় ও ব্যয়ের ফাঁকে আটকে যাচ্ছে। সবচেয়ে বেশি আয় প্রয়োজন হাওয়াই অঙ্গরাজ্যে। সেখানে একটি পরিবারকে স্বাভাবিকভাবে চলতে ঘন্টায় প্রায় $69 আয় করতে হয়। বাড়ি ভাড়া, বাজার খরচ ও স্বাস্থ্যসেবার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় সাধারণ আয়ে টিকে থাকা কঠিন। এরপরেই রয়েছে ম্যাসাচুসেটস ও ক্যালিফোর্নিয়া, যেখানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে অনেক উঁচু। অন্যদিকে তুলনামূলক কম আয় প্রয়োজন মিসিসিপি ও ওকলাহোমায়। তবে সেখানেও ঘন্টায় $25 বেশি আয় দরকার, যা ন্যূনতম মজুরির চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আয় কম হলে খরচ নিয়ন্ত্রণই একমাত্র উপায়। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা, বাইরে খাওয়া কমানো, মাসিক বাজেট তৈরি করা এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি। সব মিলিয়ে বার্তাটি স্পষ্ট, শুধু চাকরি থাকলেই হবে না। বর্তমান অর্থনীতিতে টিকে থাকতে আয় হতে হবে বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বৈশ্বিক মুদ্রা বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রায়ের পরপরই ডলার কিছুটা দুর্বল হয়। ইউরো ও ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে, আর জাপানি ইয়েনের কাছেও ডলার পিছিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলেও নীতিগত অনিশ্চয়তা বাজারকে চাপে রেখেছে। রায়ের জবাবে ট্রাম্প 15% নতুন আমদানি শুল্ক ঘোষণা করেছেন, যা 150 দিন কার্যকর থাকবে। ইতিমধ্যে আদায়কৃত শুল্ক ফেরত দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। ফলে সামনে দীর্ঘ আইনি লড়াইয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। সম্ভাব্য সংঘাতে তেলের বাজারে ধাক্কা দিতে পারে। সব মিলিয়ে বাণিজ্য নীতি ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তার দ্বৈত চাপে বৈশ্বিক আর্থিক বাজার এখন সতর্ক অবস্থানে রয়েছে। বিমান যাত্রীদের জন্য স্বস্তি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে জানালো ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের টিএসএ প্রিচেক চালু থাকছে। তবে ঢাকা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য গ্লোবাল এন্ট্রি স্থগিত। ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাড়তে পারে অপেক্ষা ও ভিড়। নিরাপত্তা সংকটের আবহে সিদ্ধান্ত ঘিরে বাড়ছে আলোচনা। যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণকারীদের জন্য শেষ পর্যন্ত স্বস্তির খবর এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, বহুল ব্যবহৃত নিরাপত্তা সুবিধা কর্মসূচি টিএসএ প্রিচেক চালু থাকছে। আগে ধারণা করা হচ্ছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর আংশিক শাটডাউনের কারণে এই প্রোগ্রাম সাময়িকভাবে স্থগিত হতে পারে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত টিএসএ প্রিচেক প্রোগ্রামটি প্রি অ্যাপ্রুভড যাত্রীদের জন্য দ্রুত নিরাপত্তা তল্লাশির সুযোগ দেয়। অংশগ্রহণকারীরা সাধারণ লাইনের পরিবর্তে আলাদা লেন ব্যবহার করতে পারেন। অনেক সময় জুতা, ল্যাপটপ বা বেল্ট খুলতেও হয় না। ফলে সময় বাঁচে এবং বিমানবন্দরের ভিড়ের মধ্যেও যাত্রা হয় তুলনামূলক স্বাচ্ছন্দ্যময়। তবে একই সঙ্গে আরেকটি জনপ্রিয় কর্মসূচি গ্লোবাল এন্ট্রি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এই প্রোগ্রামটি আন্তর্জাতিক ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দ্রুত কাস্টমস ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সুবিধা দেয়। প্রি অনুমোদিত কম ঝুঁকির ভ্রমণকারীরা কিয়স্ক ব্যবহার করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক যাত্রীদের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা নিয়মিত বিদেশ যাতায়াত করেন। টিএসএ প্রিচেক চালু থাকলেও গ্লোবাল এন্ট্রি স্থগিত হওয়ায় বিমানবন্দরে প্রবেশের সময় বাড়তে পারে। পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয় সেদিকে এখন নজর সবার। উত্তর আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বে কি শুরু হয়েছে ঠান্ডা লড়াই? পলিটিকোয়ের বিস্ফোরক জরিপে উঠে এসেছে অবিশ্বাস্য চিত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেক কানাডিয়ান আর যুক্তরাষ্ট্রকে নিরাপদ মিত্র মনে করছেন না, বরং বিশ্ব শান্তির জন্য হুমকি বলেই দেখছেন। শুল্কযুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েন আর ন্যাটো নিয়ে বিতর্ক, সব মিলিয়ে সম্পর্ক কি মোড় নিচ্ছে নতুন সংঘাতে? বিস্তারিত জানুন রিপোর্টে।
পলিটিকো পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, কানাডিয়ানদের দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রকে ঘিরে বড় পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্ব গ্রহণের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে, এমনটাই মনে করছেন বেশিরভাগ কানাডিয়ান। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট এর সহায়তায় প্রকাশিত জরিপে দেখা গেছে, কানাডার উল্লেখযোগ্য অংশ এখন আর যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছে না। প্রায় 48% উত্তরদাতা মনে করেন বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি, যা রাশিয়ার তুলনায় 19% বেশি। এছাড়া 43% অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন। জরিপে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির হাজারো প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো যেখানে রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে দেখছে, সেখানে কানাডার অবস্থান ভিন্ন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ, ন্যাটো এর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য এবং মিত্র দেশগুলোর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই মনোভাবের পেছনে কাজ করেছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থায় ফাটল দেখা দিচ্ছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যতই ভিন্ন হোক না কেন, নেতিবাচক মনোভাব প্রায় সব মতাদর্শে প্রতিফলিত। তবে অনেক অংশগ্রহণকারী আশা প্রকাশ করেছেন, ট্রাম্প পরবর্তী সময়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে কঠোর আইনের আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। তাদের মতে এটি কিশোরদের মানসিক সুস্থতা রক্ষায় জরুরি পদক্ষেপ। ইতিমধ্যে অস্ট্রেলিয়া এই ধরনের আইন কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র বিষয়টি এখন নীতি নির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় এসেছে। স্মার্টফোন স্কুলে নিষিদ্ধ করার উদ্যোগ একটি ভালো শুরু হলেও এখন সময় এসেছে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা, এমনটাই মত দিচ্ছে নিউ ইয়র্ক পোস্টের সম্পাদকীয় বোর্ড। তাদের মতে কংগ্রেস ও হোয়াইট হাউসকে আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করতে হবে, যাতে অভিভাবকরা সন্তানের কাছে দৃঢ়ভাবে বলতে পারেন, না, এটা বেআইনি। অস্ট্রেলিয়া ইতোমধ্যে এমন আইন কার্যকর করেছে। সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মকে 16 বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম মাসেই লাখো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রেও। NYU এর সামাজিক মনোবিজ্ঞানী জোনাথন হাইট কিশোর কিশোরীদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক অস্থিরতার বৃদ্ধিকে মহামারী হিসেবে বর্ণনা করেছেন। তার গবেষণা ও বেস্ট সেলার বই জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। সমালোচকদের মতে শুধু সময় নষ্টই নয়, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মনোযোগ কমে যাচ্ছে, পড়াশোনায় অনাগ্রহ বাড়ছে এবং বাস্তব সামাজিক দক্ষতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু বিগ টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করাই যথেষ্ট নয়, এমন মতও উঠে এসেছে। বরং শক্তিশালী বয়স যাচাইকরণ প্রযুক্তি চালু করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করাই বেশি জরুরি। এতে অভিভাবকদের ওপর সামাজিক চাপও কমবে, কারণ নিয়ম সবার জন্যই সমান। এই ইস্যুতে দ্বিদলীয় আগ্রহ দেখা যাচ্ছে। সিনেটর কেটি ব্রিট এবং ব্রায়ান শ্যার্চ ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। শিশুদের মানসিক সুস্থতা ও ভবিষ্যৎ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হল রিমার্কেবল বাংলাদেশি ইফতারের ডিনার। 22 ফেব্রুয়ারি রোববার রাজ্যের ওয়ারেন সিটির মিফতাহ ইনস্টিটিউটে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ার অফ মিশিগানের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল যেন ছিল বাংলাদেশিদের মিলন মেলা। রোববার বিকেলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত জড়ো হতে থাকেন আগত অতিথিরা। এতে সিনেটর স্টেফানি চ্যাং, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান হল নিউম্যান সহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটসরা অংশ নেন।
মামদুদ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাব্বির খান। এতে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সাইদ খান ও মূল বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ শাহিদুল্লাহ। তারা রমজানের আত্মশুদ্ধি, ঐক্য এবং কমিউনিটির পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া, আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন হয়। পারস্পরিক মেলবন্ধনের এই আয়োজনে ব্যবসায়ী, কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য বাংলাদেশি আমেরিকার নারী পুরুষের সমাগম ঘটে। ইফতারে ভিন্ন মাত্রা যোগ করতে নাশিদ পরিবেশন করে রেনেসা কালচারাল গ্রুপ মিশিগান। ইফতার মাহফিলে বাংলাদেশিদের এমন মিলন মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রিমার্কেবল বাংলাদেশি ইফতার 2026 অর্গানাইজড বাই ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ার অফ মিশিগান। আমাদের এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা কমিউনিটির সাথে একসাথে কিভাবে আগামীর দিনগুলিতে কাজ করতে পারি, কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এইবারে ইফতার মাহফিলে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী, বড়লেখাবাসী, মৌলভীবাজারবাসী এবং রাজনগরবাসী। আমরা আগামীতে আরও সুন্দর করে আপনাদের সহযোগিতা পেলে আরও সুন্দর করে কীভাবে বৃহৎ আকারে কীভাবে এই যে ইফতার মাহফিলগুলো করা যায় এবং কমিউনিটির সাথে আরও ভালো ভালো কাজ করা যায়, সেই আশা এবং প্রত্যাশা রেখেই আমরা কাজ করতে থাকবো আপনাদের সহযোগিতায়। রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিস্ফোরক অভিযোগ দেশ জুড়ে চাঞ্চল্য। তিনি বলছেন, তাকে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভাঙা হয়েছে রাষ্ট্রীয় প্রোটোকলও। সত্য হলে এটি হতে পারে বড় সাংবিধানিক সংকেত। কি সেই চুক্তি? কেন রাখা হলো গোপন? উত্তরের খোঁজে এখন সবার নজর। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি, অথচ রাষ্ট্রপতিই জানেন না। বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দাবি, তাকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, যা সাংবিধানিক রীতির পরিপন্থী। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় চুক্তি ছোট হোক বা বড়, রাষ্ট্রপতিকে জানানো বাধ্যতামূলক, কিন্তু এই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হয় এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো সমন্বয় হয়নি। শুধু তাই নয়, তার বিদেশ সফরও আটকে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। দেশের বিভিন্ন অনুষ্ঠান, এমনকি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা আগে ছিল দীর্ঘদিনের রেওয়াজ। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, এক রাতের মধ্যে দেশের বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। পরে গণমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। রাষ্ট্রপতির এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। যদি অভিযোগ সত্য হয়, তবে তা রাষ্ট্রীয় প্রোটোকল ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলতে পারে। এখন সবার নজর, এই অভিযোগের জবাবে অন্তর্বর্তী সরকার কী ব্যাখ্যা দেয়। মেক্সিকোর শক্তিশালী মাদক চক্র নেতা নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস ওরফে এল মেনচো নিহত হওয়ার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। তিনি ছিলেন কুখ্যাত জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান, যারা ফেন্টানিল, মেথামোফেটামিন ও কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের জন্য পরিচিত। নিউ রাজ্য জলিস্কোতে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এরপর কার্টেল সদস্যরা 20টি রাজ্যে 250টির বেশি সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও হামলা চালায়। গুয়াডালাজারা জলিস্কোর রাজধানী প্রায় অচল হয়ে পড়ে। আন্তর্জাতিক বিমানবন্দরের সীমিত কর্মী নিয়ে কার্যক্রম চলে, অধিকাংশ ফ্লাইট স্থগিত থাকে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেন্টানিল পাচার ঠেকাতে মেক্সিকোর উপরে চাপ দিয়ে আসছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি একদিকে বড় সাফল্য হলেও অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘর্ষ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিজেএনজি দুর্বল হলে নতুন করে ক্ষমতার লড়াই শুরু হতে পারে, যার প্রভাব আরও সহিংসতায় রূপ নিতে পারে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।